হ্যালো। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। সবাই আবারও তোমাদের খাতা কলম বই বের করে নাও। দ্বিতীয় পর্ব পর্যন্ত আমাদের 35 নম্বর পর্যন্ত হয়ে গেছিল। আজকে 36 নম্বর থেকে শুরু করব। মহাকর্ষ চ্যাপ্টারের ছায়া প্রকাশন পদার্থবিদ্যার এমসিকিউ 36 নম্বর থেকে শুরু হচ্ছে। আচ্ছা, দেখো 36 নম্বরে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ। ও একদম সহজ কোশ্চেন। পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ তোমরা জানো, √2gm/r। এটাকে √2g⁻R লেখা যায়। আমরা g এর ভ্যালু 9.8, r এর ভ্যালু 6400 × 10⁻³ বসাই যদি, তাহলে মুক্তিবেগের একটা ভ্যালু পাওয়া যাবে। সেটা হচ্ছে 11.2 × 10⁻³ মিটার/সেকেন্ড। তার মানে এটাকে আমি কিলোমিটার যদি করি তাহলে 11.2 কিলোমিটার/সেকেন্ড। এটা হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান। তাহলে আমাদের কোন অপশন কারেক্ট? তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 11.2 কিলোমিটার/সেকেন্ড। প্রথমটা হচ্ছে 11.2 মিটার/সেকেন্ড, এটা হতেই পারে না। বি নম্বর 11.2 কিলোমিটার/সেকেন্ড। অন্য অপশনগুলো দেখো 7.9 কিলোমিটার/সেকেন্ড, না 7.9 কিলোমিটার/সেকেন্ড এটা হচ্ছে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি কোনো উপগ্রহের যে গতিবেগ হয় প্রদক্ষিণ বেগ, সেটা হচ্ছে 7.9 কিলোমিটার/সেকেন্ড। আর 7.9 মিটার/সেকেন্ড এটাও হবে না। তাহলে একমাত্র রাইট অ্যান্সার হচ্ছে বি, কিলোমিটার/সেকেন্ড। অ্যান্সার হচ্ছে বি। হলো। নেক্সট, আমরা যাচ্ছি মহাকর্ষ বল বিকর্ষণধর্মী। মহাকর্ষ তো শুধুমাত্র আকর্ষণ বল, দুটি বস্তুর ভর থাকার কারণে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। তাড়িতিক বল এটাও না, বিকর্ষণধর্মীও না, তাড়িতিক বলও না। আর বাকি দুটো থাকলো সংরক্ষী আর অসংরক্ষী, সিডিতে। সংরক্ষী আর অসংরক্ষী বল। সংরক্ষী বল কাকে বলে? তোমরা জানো সংরক্ষী বলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বলের ক্ষেত্রে কৃতকার্য পথের উপর নির্ভর করে না। কৃতকার্য পথের উপর নির্ভর করে না, অর্থাৎ যদি কার্য পথ নিরপেক্ষ হয়। পথ নিরপেক্ষ মানে তুমি যে পথেই যাও না কেন কার্য সবসময় সমানই হবে। শুধু তাই না, এবং বদ্ধ পথে কার্য সমান সমান শূন্য হবে। এই দুটো হচ্ছে সংরক্ষী বলের বৈশিষ্ট্য। পথ নিরপেক্ষ মানে হচ্ছে, দেখো আমি যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাই, এই পথে গেলাম, তাহলে কার্য হলো W1। আমি যদি এই পথে যাই W2 কার্য হলো। এই পথে যদি যাই W3 কার্য হলো। এই সবগুলো কার্যই কিন্তু পথ নিরপেক্ষ। মানে কি, এই পথের তুমি কত দূর দিয়ে ঘুরে গেলে তার উপর ডিপেন্ড করবে না। তার মানে W1, W2, W3 সমান হবে। আর তুমি যদি এ বিন্দু থেকে, এটা 1 নম্বর পয়েন্ট ব্যাখ্যা করলাম। 2 নম্বর পয়েন্ট, বদ্ধপথে কার্য শূন্য। এ বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করে আবার যদি ফিরে আসো এ বিন্দুতেই, তাহলে এটা বদ্ধ পথ হলো। বদ্ধ পথে কৃতকার্যের মান ক্লোজড পাথে 0 হয়, বদ্ধ পথে। আচ্ছা, এবার আমরা এই মহাকর্ষ বলটাকে আমরা একটু দেখি। মহাকর্ষ মানে অভিকর্ষ বল। তোমরা তো জানো ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে যদি ধরো, ভূপৃষ্ঠের উপরে এ একটা বিন্দু, এখান থেকে আমি বি বিন্দুতে একটা বস্তুকে তুলে নিলাম, সোজা তুললাম একবার। এম ভরের বস্তুকে তোলার জন্য কৃতকার্য mgh। এবার আমি এই পথে নিয়ে গেলেও তো mgh হবে। যে পথে নিয়ে যাই না কেন mgh হবে কার্য। তার মানে কার্য পথের উপর নির্ভর করছে না।
আবার আমি বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আবার যদি ব্যাক করে আবার এ বিন্দুতে ফিরিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু আবার কার্য শূন্য হয়ে যাবে, টোটাল কার্য। আচ্ছা, তাহলে এখানে বদ্ধ পথে কার্যও শূন্য হবে, আবার একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য পথের উপর নির্ভর করবে না। তাহলে এটা হচ্ছে সংরক্ষী বল। তাহলে মহাকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষী বল। মহাকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষী বল। অসংরক্ষী বলের একটা উদাহরণ যদি দাও, দেখো অসংরক্ষী বল আমি যদি ঘর্ষণ বলের কথাই ভাবি, তুমি যখন একটা বস্তুকে একটা তলের উপর দিয়ে টেনে নিয়ে আরেকটা বিন্দুতে নিয়ে যাবে, এ থেকে বি বিন্দুতে, তুমি যে পথে নিয়ে গেলে কার্য যা হবে, তুমি যদি এই বস্তুটাকে ঠিক অন্য পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাও, কার্য আলাদা হবে। অন্য পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে গেলে কার্য আলাদা হবে। তাহলে ঘর্ষণ বলের ক্ষেত্রে, কারণ অন্য পথের, এখানে ঘর্ষণ বল যে কাজটা করবে সেটা নিশ্চয়ই তার পথের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। সমস্ত দৈর্ঘ্যেই ঘর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে পথের উপর নির্ভর করছে। এখানে তাহলে W1 W2 এরা কিন্তু ইকুয়াল হবে না, এগুলো কিন্তু নট ইকুয়াল, এগুলো নট ইকুয়াল। তাহলে ঘর্ষণ বল ঘর্ষণ বল যে কার্য করবে সেটা পথের উপর নির্ভর করছে। শুধু তাই না, আমি যদি একটা বস্তুকে এই বিন্দু থেকে সরিয়ে বি বিন্দুতে নিয়ে যাই, ঘর্ষণ বল দ্বারা যে কার্য হবে সেটা হচ্ছে মাইনাস এফ কে ইন্টু এস। ঘর্ষণ বল বিপরীতমুখী কাজ করে, এটা এফ কে, সরণ হচ্ছে এইদিকে, তাহলে মাইনাস এফ কে এস কার্য। এবার এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য কার্য কত হলো, এফ কে ইন্টু এস। আবার যখন ফিরে আসবে তখনও কার্য কিন্তু তখন আবার ঘর্ষণ বল এইদিকে থাকবে। যখন ফিরে আসবে তখন এফ কে এইদিকে, সরণ আবার এইদিকে হবে, তখনও কিন্তু মাইনাস এফ কে ইন্টু এস। তাহলে দেখো শূন্য হলো না, কার্য শূন্য হলো না। তাহলে ঘর্ষণ বল যে কার্য করবে বদ্ধ পথে সেটা অশূন্য কার্য। তাহলে ঘর্ষণ বল সংরক্ষী নয়, কিন্তু মহাকর্ষ বল একটা সংরক্ষী বল। মহাকর্ষ বলের ক্ষেত্রে তুমি কোনো বস্তুকে একই জায়গায় যদি ফিরে আসো, মোট কৃতকার্য কিন্তু শূন্যই হবে। আর তুমি যে পথেই কোনো বিন্দুতে যাও না কেন, সেই ক্ষেত্রে কার্য ইকুয়াল হবে সবসময়ই। তাহলে সংরক্ষী বলের দুটো বৈশিষ্ট্য বা দুটো কন্ডিশন এখানে ফুলফিল হয় বলেই মহাকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষী বল। হলো, তাহলে সি নাম্বার হচ্ছে কারেক্ট আমাদের। তাহলে অ্যান্সার হচ্ছে সি। তারপর নেক্সট যাচ্ছি, কেপলারের দ্বিতীয় সূত্র নির্দেশ করে। দ্বিতীয় সূত্র কিভাবে গ্রহের পর্যায়কাল কক্ষপথে ব্যাসার্ধের সঙ্গে সমান সম্পর্কিত? না, এটা তো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র আমাদের টি স্কোয়ার বাই আর কিউব। কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। আচ্ছা, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র মানে দেখো দ্বিতীয় সূত্রে অ্যাকচুয়ালি এরিয়াল ভ্যালোসিটি ডিএ বাই ডিটি এটা কনস্ট্যান্ট হয়। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র। এটা কেপলারের দ্বিতীয় সূত্র। আচ্ছা, ডিএ বাই ডিটি আমরা প্রুভ করে দেখাতে পারি, এইখানে এই প্রুভ করার বিষয় না। এল বাই 2m এর সমান হয়। এল উপরে ক্যাপিটাল এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ এলটা, আর এম তো ভর। তাহলে এল বাই 2m দ্বিতীয় সূত্র থেকে আমরা, কেপলার দ্বিতীয় সূত্র থেকে ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু এল বাই 2m পাচ্ছি আমরা। কৌণিক ভরবেগের সঙ্গে একটা রিলেশন পাচ্ছি দ্বিতীয় সূত্রে। তাহলে আবার এটা কিন্তু আবার কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? ডিএ ডিটি তো কনস্ট্যান্ট। আর তুমি এখান থেকেও ভাবতে পারো এম তো কনস্ট্যান্ট, সূর্য মাঝখানে থাকবে, তার চারপাশে যদি গ্রহ ঘোরে, গ্রহের ভর এটা এম, আর এল হচ্ছে গ্রহের কৌণিক ভরবেগ এল কৌণিক ভরবেগের ডিরেকশন, কৌণিক ভরবেগের ডিরেকশন তোমরা জানো কোন দিকে হয়। তা কৌণিক ভরবেগ চেঞ্জ কখন হয়?
চেঞ্জ হয় যদি বাইরের থেকে টর্ক অ্যাক্ট না করে, তাহলে কৌণিক ভরবেগ চেঞ্জ 0। তার মানে কি, কৌণিক ভরবেগ ইনিশিয়াল আর ফাইনাল ইকুয়াল কখন, যদি টর্ক ইকুয়াল টু যদি 0 হয়, টর্ক যদি অ্যাক্ট না করে, টর্ক অ্যাক্ট না করা মানে হচ্ছে টর্ক যদি 0 হয়, বাইরে থেকে কোনো যদি টর্ক অ্যাক্ট না করে, অর্থাৎ যদি টর্ক ইজ ইকুয়াল টু 0, তাহলে ডেল্টা এল ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, ইনিশিয়াল কৌণিক ভরবেগ আর ফাইনাল কৌণিক ভরবেগ ইকুয়াল, কারণ টর্ক ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই ডেল্টা টি। তাহলে টর্ক যদি 0 হয়, তাহলে ডেল্টা এল 0। ডেল্টা এল 0 মানে কি, ডেল্টা এল 0 মানে হচ্ছে এল আই ইজ ইকুয়াল টু এল এফ, প্রাথমিক কৌণিক ভরবেগ আর অন্তিম কৌণিক ভরবেগ সমান। তাহলে এখানে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে বাইরের থেকে টর্ক প্রয়োগ না হলে। তাহলে অ্যাকচুয়ালি গ্রহের উপর তো বাইরে থেকে কোনো টর্ক প্রয়োগ হয় না, সেক্ষেত্রে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। আচ্ছা, তার মানে বি নম্বর কারেক্ট। শক্তি সংরক্ষণ সূত্র আমাদের অন্ততপক্ষে কেপলারের দ্বিতীয় সূত্র নির্দেশ করে না, কক্ষপথের প্রকৃতি নির্দেশ করে না, কক্ষপথের প্রকৃতি নির্দেশ করে আমার প্রথম সূত্র। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্রই থেকে আমরা কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র এইটাকে নির্দেশ করে, কারণ ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু এল বাই 2m, আর এল ধ্রুবক, এমও ধ্রুবক হবে, তাহলে টোটালটাই হচ্ছে কনস্ট্যান্ট। এল কনস্ট্যান্ট মানেই হচ্ছে তাহলে এল আই ইজ ইকুয়াল টু এল এফ ফাইনাল আর ইনিশিয়াল কৌণিক ভরবেগ সমান হবে। যাই হোক, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের, অনেক কিছু বললাম, বি। নেক্সট, কেপলারের দ্বিতীয় সূত্র কোন সংরক্ষণ সূত্রের ফলশ্রুতি? একই কথা, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্রের ফলশ্রুতি। কৌণিক ভরবেগ এল, এই যে এইমাত্র বললাম এল আই আর এল এফ সমান হবে, কারণ টর্ক অ্যাক্ট করছে না। যদি টর্ক অ্যাক্ট না করে, তাহলে ইনিশিয়াল কৌণিক ভরবেগ আর ফাইনাল কৌণিক ভরবেগ সমান হবে। তার মানে আই ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এল কনস্ট্যান্ট, তো এল কনস্ট্যান্ট, এল মানে আই ওমেগা, এটা কনস্ট্যান্ট। তার মানে আই ভ্যারিস ওমেগা। যদি আই কখনো বেড়ে যায়, তাহলে ওমেগা কমে যাবে। আই বাড়লে ওমেগা কমবে, বা আই কমলে ওমেগা বাড়বে, বাট আই ইন্টু ওমেগা এটা কনস্ট্যান্টই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে কৌণিক ভরবেগের কোনো চেঞ্জ হয় না, তার মানে কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র পালিত হবে। এই যে টর্ক, আবার আমি ওটা দিয়েও বলতে পারি, টর্ক ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই ডেল্টা টি। টর্ক যদি 0 হয়, তাহলে ডেল্টা এল 0। ডেল্টা এল 0 মানেই তো এল কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট মানেই তো এল আই ইজ ইকুয়াল টু এল এফ, মানে ইনিশিয়াল প্রাথমিক কৌণিক ভরবেগ অন্তিম কৌণিক ভরবেগ সবসময় সমান। তার মানে কৌণিক ভরবেগের কোনো চেঞ্জ নেই। তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে, তাহলে এল সংরক্ষিত থাকে কৌণিক ভরবেগ। তাহলে আমাদের এ নাম্বার অ্যান্সার ইজ এ। নেক্সট, যদি মহাকর্ষ বল দূরত্বের এনতম ঘাতের ব্যস্তানুপাতিক হয়, তবে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিভ্রমণরত একটি গ্রহের প্রদক্ষিণকাল কত হবে? তাহলে সূর্য এটা গ্রহ, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এখানে বলা আছে মহাকর্ষ বল যেটা, সেটা দূরত্বের মানে আর টু দি পাওয়ার এন এর সঙ্গে ব্যস্তানুপাতিক, আর ভ্যারিস 1/rn। তার মানে এফ জি ইজ ইকুয়াল টু কে বাই আর এন। আবার এই মহাকর্ষ বল এম ওমেগা স্কোয়ার আর এর ইকুয়াল হয়। এই মহাকর্ষ বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয়, তাহলে মহাকর্ষ বল আর অভিকেন্দ্র বল সমান হবে। তাহলে মহাকর্ষ বল ইজ ইকুয়াল টু অভিকেন্দ্র বল আমি লিখলাম। এখানে ওমেগার মধ্যেই টি আছে, টি মানে হচ্ছে প্রদক্ষিণকাল, আমাদের প্রদক্ষিণকালই বার করতে হবে। দেখো, তাহলে আমাদের হয়েই গেল কে বাই আর এন
ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এখান থেকে একটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কে একটা আর টু দি পাওয়ার এন, হ্যাঁ, আর টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন। এখানে আবার আর নিচে এলে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হলো। আমি এদিকে এম ওমেগা স্কোয়ারকে 2π/t হোল স্কোয়ার লিখছি। তাহলে আমি টি স্কোয়ার পাচ্ছি 4π² এম আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে আসবে কে। তাহলে দেখো এই পুরোটাই ধ্রুবক। আমি টি ইকুয়াল টু যদি লিখি, এটার পুরোটা রুট ওভার 4π² এম বাই কে। আবার আর টু দি পাওয়ার, তাহলে এটার স্কোয়ার রুট হবে, মানে রুট ওভার হবে। রুট ওভার হওয়া মানে হচ্ছে পাওয়ার হাফ, মানে বাই টু হবে। তাহলে টি ভ্যারিস আর টু দি পাওয়ার, এটা ধ্রুবক হলে আর টু দি পাওয়ার এন প্লাস 1/2। দেখো প্রদক্ষিণকাল হবে কার সমানুপাতিক? আর টু দি পাওয়ার এন প্লাস 1/2, মানে নম্বর এ। তাহলে অপশন এ ইজ কারেক্ট হলো। নেক্সট আসো, ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় এম ভরের একটি উপগ্রহ পৃথিবীকে আবর্তন করছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় এম ভরের একটা উপগ্রহ পৃথিবীকে আবর্তন করছে। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ, এটা পৃথিবীর ব্যাসার্ধ আর। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, এখানে অভিকর্ষ ত্বরণ জি ভূপৃষ্ঠে। উপগ্রহটির প্রদক্ষিণ দ্রুতি কত হবে? উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি ভিও রুট ওভার GM/r প্লাস এক্স, GM/r। আর রুট ওভার GM মানে আমাকে অ্যাকচুয়ালি GMটাকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে আনতে হবে। আমরা জানি অভিকর্ষ ত্বরণ GM বাই ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ যদি বলি G ইজ ইকুয়াল টু GM/r²। তার মানে GM ইজ ইকুয়াল টু G ইন্টু r²। তাহলে GM এর জায়গায় G ইন্টু r² বসালাম, নিচে r প্লাস এক্স। এটাই হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি। দেখো এটা আছে নাকি? V ইজ ইকুয়াল টু GR² r প্লাস এক্স। হ্যাঁ, ডি নম্বর, অ্যান্সার ইজ ডি। নেক্সট, পৃথিবীকে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি স্থিতিশক্তির অনুপাত। আচ্ছা, সবার আগে আমি গতিশক্তি স্থিতিশক্তি কত হয় সেটা একটু বলি। মহাকর্ষীয় স্থিতিশক্তি মাইনাস GM/m/r। এম আর স্মল এম ভরের দুটো বস্তু, এদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে স্থিতিশক্তি এটা হয়। গতিশক্তি কত হয়? কে গতিশক্তি হয় হাফ mv²। হাফ mv² মানে হচ্ছে হাফ mv মানে হচ্ছে রুট ওভার GM/r তার স্কোয়ার। তার মানে জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। একটা বিষয় দেখো, মানের দিক থেকে গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, নিচে এখানে 2 আছে, হ্যাঁ ওটা মাইনাস, এই মাইনাস চিহ্নটা বাদ দিলে অ্যাকচুয়ালি গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক। আচ্ছা, আমি যদি বলি মোট শক্তি হচ্ছে ইউ প্লাস কে, আমি বলবো ইউ মানে হচ্ছে মাইনাস GM/m/r, আর কে হচ্ছে প্লাস GM/m/2r। তার মানে দেখো এটা হাফ, এটা 1, প্রথমটা -1 প্লাস হাফ, -1 প্লাস হাফ মানে কি হচ্ছে মাইনাস হাফ। তাহলে মাইনাস GM/m/2r হচ্ছে। দেখো একটা পৃথিবীর চারপাশে যখন একটা উপগ্রহ ঘুরবে তখন তার মোট শক্তি মাইনাস পৃথিবীর ভর যদি এম হয়, উপগ্রহটির ভর যদি স্মল এম হয়, এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি স্মল আর হয়, তাহলে মোট শক্তি হচ্ছে মাইনাস GMM/2r। স্থিতিশক্তি হচ্ছে মাইনাস GMM/r। গতিশক্তি হচ্ছে প্লাস GMM/2r। দেখো এখানে আমি সবগুলো মধ্যে একটু সম্পর্ক একটু দেখি। দেখো তো অ্যাকচুয়ালি মানের দিক থেকে
মোট শক্তি আর গতিশক্তি ইকুয়াল, দেখো জি এম এম বাই টু আর, এখানেও জি এম এম বাই টু আর আছে, একটা শুধু মাইনাস। তা আমি বলতে পারি কে কিন্তু মাইনাস এর সমান, বা ই মাইনাস কে এর সমান। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি দেখো, পোটেনশিয়াল এনার্জি কে এর, পোটেনশিয়াল এনার্জি কে এর থেকে বেশি আছে, 2 টাইমস বেশি, 2 টাইমস বেশি আছে পোটেনশিয়াল এনার্জি, বাট মাইনাস পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির থেকে 2 টাইমস বেশি, কারণ এখানে হাফ আছে কাইনেটিক এনার্জিতে। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল এনার্জি 2 টাইমস বেশি বাট মাইনাস, আর পোটেনশিয়াল এনার্জি আবার এখানে দেখো কাইনেটিক এনার্জি মানে আবার -2, কাইনেটিক এনার্জি হচ্ছে -E এর সমান হয়, তার মানে হচ্ছে 2E। তাহলে পোটেনশিয়াল এনার্জির সাথে মোট শক্তির সম্পর্ক ইউ ইজ ইকুয়াল টু 2E, কাইনেটিক এনার্জির সাথে মোট শক্তির সম্পর্ক কে ইজ ইকুয়াল টু -E। আর পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক, পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক, এই যে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক এটা, ইউ ইজ ইকুয়াল টু -2K। যাক, আমি একটু থিওরিটা বলে নিলাম। এখন কি পৃথিবীকে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত। ও গতিশক্তি কত? দেখো গতিশক্তি -E, স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি তুমি +2E। তাহলে গতিশক্তি তুমি যদি গতিশক্তি +2 স্থিতিশক্তি করো, গতিশক্তি -E, এটা +2E, তাহলে গতিশক্তি -E আমি লিখতে পারি, +2 +2E লিখতে পারি। অ্যাকচুয়ালি -1:2 তো, কিন্তু মান যদি আমরা নিই, আমরা যদি মান নিই, এটাকে আমি প্লাস করে দেব। গতিশক্তি ই এর সমান, আবার স্থিতিশক্তি +2E এর সমান। শুধু মান হিসাবে ধরলে K/U ইজ ইকুয়াল টু 1:2। তার কাইনেটিক এনার্জি আর গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত 1:2। হ্যাঁ, স্থিতিশক্তি গতিশক্তির ডাবল, এত কথা না বললেও হতো, স্থিতিশক্তি গতিশক্তির ডাবল হয়। আর ঠিক গতিশক্তির সমানই মোট শক্তি হয় মানের দিক থেকে। স্থিতিশক্তি গতিশক্তির ডাবল হয়, স্থিতিশক্তি গতিশক্তির ডাবল কিন্তু মাইনাস, আবার গতিশক্তি কিন্তু মোট শক্তির সমান হয়। দেখো গতিশক্তি আর মোট শক্তির সমানই আছে, শুধুমাত্র একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। স্থিতিশক্তিটাই বেশি মানের দিক থেকে। যাই হোক, তাহলে 1:2, 1:2 মানে হচ্ছে এ নাম্বার। অ্যান্সার ইজ এ, অ্যান্সার ইজ এ। নেক্সট, এটা অ্যাকচুয়ালি থিওরিতে পড়ানো, বা তোমরা থিওরিতে পড়ে থাকবে। নেক্সট, একটি গ্রহ একটি নক্ষত্রের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে নক্ষত্রের সব থেকে কাছের অবস্থান থেকে সব থেকে দূরের অবস্থানে গেলে এক্ষেত্রে মহাকর্ষ বল দ্বারা কার্য। আচ্ছা, আমি যে কোনো একটা বস্তু যে আমি ধরে নিই, এটা কাছের অবস্থা, অ্যাকচুয়ালি এখানে বলতে চাচ্ছে এটা সূর্য, না এটা অঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, এটা এক মিনিট দাঁড়াও, এটা আগের অঙ্কটা হবে। একটি নক্ষত্রের, হ্যাঁ এটা 43। দেখো, একটি গ্রহ একটি নক্ষত্রের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে একটা নক্ষত্র, এর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে একটি গ্রহ ঘুরছে। তাহলে কখনো কাছে আসছে, কখনো দূরে যাচ্ছে। সব থেকে কাছে, এখানে বলা আছে সব থেকে কাছের অবস্থান থেকে সব থেকে দূরের অবস্থানে গেলে কার্য কত হবে। যে কোনো একটা
বস্তুর কাছে কোনো বিন্দুর থেকে দূরে কোনো বিন্দুতে মহাকর্ষ বলের বিরুদ্ধে মহাকর্ষ বল কত কার্য করবে, এটা যদি আমরা অ্যাকচুয়ালি এইভাবে তুমি ভেবে নাও, এ বিন্দু, এটা কাছে বিন্দু, এটা দূরে বিন্দু, বি বিন্দু, তাহলে এর থেকে যদি বি বিন্দুতে যায় তাহলে মহাকর্ষ বল কত কার্য করবে? শূন্য কার্য তো করবে না, কারণ স্মরণ হচ্ছে, বলও আছে এখানে। কার্য এবার ধনাত্মক হবে না ঋণাত্মক হবে নাকি অসীম হবে? অসীম হওয়ার কথাই না, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে যাবে, তো ধনাত্মক ঋণাত্মকের মধ্যেই থাকবে, ধনাত্মক না ঋণাত্মক হবে। দেখো এই বস্তুটির উপর এই নক্ষত্র যে মহাকর্ষ বল প্রয়োগ করছে সেটা এদিকে এফ। এবার বলা আছে কাছের দূরত্ব থেকে দূরের দূরত্বে অবস্থান করছে, সরালে, কাছের কোনো বিন্দু থেকে দূরের কোনো বিন্দুতে সরালে, তার মানে কি আমি সরণটা আমি ধরে নিচ্ছি, তাহলে এর থেকে বি, সরণ হচ্ছে এর থেকে বি, আর বল ক্রিয়া করছে বি থেকে এর দিকে, তাহলে বল আর সরণ পরস্পর বিপরীতমুখী। তোমরা জানো কার্য ইজ ইকুয়াল টু এফ ডট এস, মানে এফ এস কস থিটা। এখানে এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি বিপরীতমুখী, কস 180-র মান হচ্ছে -1, তাহলে মাইনাস এফ এস। কার্য কিন্তু অ্যাকচুয়ালি ঋণাত্মক, কাছের কোনো বিন্দু থেকে দূরের কোনো বিন্দুতে সরাতে কার্য ঋণাত্মক। তুমি তার মানেই এই যে ভূপৃষ্ঠ, মাটির থেকে আমি একটা বস্তুকে উপরের দিকে যদি ওঠাই, এখানে এক্সটার্নাল বল যে কার্যটা করলো, এক্সটার্নাল বল, তুমি যে বলটা প্রয়োগ করলে, তোমার যে কার্যটা হলো সেটা কিন্তু পজিটিভ, কারণ সেই ক্ষেত্রে তুমি এক্সটার্নাল বল উপর দিকে দিচ্ছ, সরণও উপর দিকে হচ্ছে। কিন্তু এই সরণ, এইটুকু সরণের ক্ষেত্রেই মহাকর্ষ বল নিচের দিকে, এফ জি যেটা, সেটা নিচের দিকে, সরণ উপরের দিকে। তাহলে মহাকর্ষ বল যে কার্যটা করছে, মানে ডাব্লিউ জি গ্র্যাভিটেশনাল ফোর্স যে ওয়ার্ক করছে, সেটা হচ্ছে মাইনাস, বিপরীতমুখী বল আর সরণ। কিন্তু তোমার বল এক্সটার্নাল ফোর্স আর সরণের অভিমুখ কিন্তু একই দিকে। আবার যখন উপর থেকে তুমি বস্তুকে নিচে নামাবে ধরে ধরে, সেই ক্ষেত্রে তোমার কার্য ঋণাত্মক, তখন মহাকর্ষ বল কার্য করবে ধনাত্মক, তখন মহাকর্ষ বল আর সরণের অভিমুখ এই দিক, আর তোমার বল উপরের দিকে, তখন কিন্তু সরণ হবে নিচের দিকে। তাহলে তোমার বল উপরের দিক আর সরণ নিচের দিক, মানে হচ্ছে তোমার কার্য নেগেটিভ, মানে সেই ক্ষেত্রে এক্সটার্নাল ওয়ার্ক হচ্ছে নেগেটিভ, আর গ্র্যাভিটেশনাল ফোর্স যে ওয়ার্ক করবে সেটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে বস্তুকে দূরে নিয়ে গেলে মহাকর্ষ ক্ষেত্রের মানে আকর্ষক বলের ক্ষেত্রে কোনো বস্তুকে দূরে নিয়ে গেলে সেক্ষেত্রে ওই আকর্ষক বল দ্বারা কার্য নেগেটিভ হয়। যাই হোক, এখানে তাহলে কার্য নেগেটিভ, কাছের থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কাছের থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে, কার্য নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক। সি নাম্বার অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে সি হলো। নেক্সট, এবার দেখো, কোনো একটি গ্রহের পৃষ্ঠ থেকে কোনো স্মল এম ভরের বস্তুর মুক্তিবেগ কীভাবে ভরের সাথে নির্ভর করে? আর মুক্তিবেগ তো বস্তুর ভরের সাথে নির্ভরই করে না, √2g ক্যাপিটাল এম বাই আর, অথবা এটাকে 2gr লিখতে পারো। এখানে বস্তুর ভর নেই, এখানে একটা এম আছে ঠিকই, সেটা তো গ্রহের ভর, অ্যাকচুয়ালি পৃথিবীর ভর, বস্তুটার ভর এখানে নেই। বস্তুর ভর যাই হোক না কেন, মুক্তিবেগ কখনোই পরিবর্তন হয় না। বস্তুর ভর কম হলেও যা হবে, বস্তুর ভর বেশি হলেও মুক্তিবেগ একই হবে। ভূপৃষ্ঠের ক্ষেত্রে যা নাকি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তুমি যদি একটা ভারী বস্তুকে ছোড়ো, তাও মুক্তিবেগ এটাই লাগবে মহাকর্ষ ক্ষেত্র ছাড়িয়ে যেতে। আর তুমি যদি হালকা বস্তুকে ছোড়ো, সেই ক্ষেত্রেও মুক্তিবেগ কিন্তু এটাই লাগবে, তার মানে ভরের উপর নির্ভরশীল নয়। তাহলে এর মুক্তিবেগের ফর্মুলার মধ্যে বস্তুর ভর নেই এখানে। সেই জন্য এখানে কি বলা আছে, এম ভরের কোনো বস্তু যদি হয়, তাহলে ভরের সাথে কিভাবে নির্ভরশীল আমরা বলবো, এই ভরের সাথে নির্ভরশীল না মানেই হচ্ছে মুক্তিবেগ ভরের সঙ্গে, ভরের পাওয়ার জিরোর সঙ্গে রিলেটেড, এটা বলা যেতে পারে।
তার মানে ভর নেই, ভরহীন। m⁻0 মানে ভরহীন। m⁻1 মানে মুক্তিবেগ ভরের উপর নির্ভর করছে। m⁻−1 মানে ভরের উপর নির্ভর করছে। m² মানে ভরের উপর নির্ভর করছে। মানে 0 বাদ দিয়ে যে কোনো পাওয়ার লিখলেই ভরের উপর নির্ভর করছে, আর মুক্তিবেগ ভরের উপর নির্ভর করে না। তাহলে আমি VE ভ্যারিস m⁻0 লিখব। অ্যান্সার ইজ এ। অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, একটি গ্রহকে কেন্দ্র করে একটি কৃত্রিম উপগ্রহ একটি কক্ষে ঘুরছে। ওই কৃত্রিম উপগ্রহের গতিশক্তিকে স্থিতিশক্তি ইউ। ন্যূনতম গতিশক্তি ন্যূনতম কত হলে উপগ্রহটি ওই গ্রহের মহাকর্ষীয় আকর্ষণ থেকে মুক্তি পাবে? আচ্ছা, তাহলে একটি গ্রহকে কেন্দ্র করে একটা উপগ্রহ ঘুরছে, এই কক্ষপথে মনে করে ঘুরছে। গ্রহের ভর ক্যাপিটাল M, উপগ্রহের ভর স্মল m তুমি দিতেই পারো, এই দূরত্বটা স্মল আর তুমি ভাবতেই পারো। আচ্ছা, ঘুরছে মানে এখানে উপগ্রহের যেটা কক্ষীয় বেগ বা প্রদক্ষিণ বেগ ভিও, সেটা কিন্তু √ওভার কি gm/r। আচ্ছা, আবার এই উপগ্রহটাকে আমি যদি বাইরে পাঠিয়ে দিতে চাই, এই উপগ্রহটাকে যদি আমি মহাকর্ষ ক্ষেত্রের বাইরে পাঠিয়ে দিতে চাই, তখন তাহলে গতিবেগ লাগবে আবার VE, 2gm/r। তাহলে এই গতিবেগে এখন ঘুরছে উপগ্রহটি, আর উপগ্রহটাকে পাঠাতে গেলে গতিবেগ লাগবে এত। কি বের করতে হবে? গতিশক্তি ন্যূনতম কত হলে উপগ্রহটি ওই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাবে? আচ্ছা, গতিশক্তি কত গুণ? তার মানে প্রথম ক্ষেত্রে যখন ঘুরছে k1 ½ mv0² এই গতিশক্তি আছে। এবার যখন আমি পাঠিয়ে দিতে যাব তখন তাহলে গতিশক্তি k2 আমি যদি বলি, সেটা হবে ½ mve²। এই k2 k1 এর কত গুণ দেখি তো। k2/k1 করি আমরা, ½ mve² বাই ½ mvo²। ½ m কেটে গিয়ে v/vo তার স্কোয়ার। v/vo দেখো তো কি আসবে? ভির ভ্যালু কত? √2gm/r। আর ভিওর ভ্যালু কত? ভিওর ভ্যালু হচ্ছে gm/r। থাকলো কি? তার স্কোয়ার আছে এখানে, √2 তার স্কোয়ার থাকলো, তার মানে 2। মানে k2/k1, k1 হচ্ছে যখন ঘুরছিল চারপাশে তখনকার গতিশক্তি, আর k2 হচ্ছে যখন চলে যাবে, অসীম দূরত্বে যখন চলে যাবে তখনকার গতিশক্তি। তাহলে গতিশক্তি কত গুণ বাড়াতে হলো আমাকে? k2 = 2k1। দ্বিগুণ গতিশক্তি বাড়ালেই তবে সে মহাকর্ষ ক্ষেত্রে ছাড়িয়ে চলে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা হলো প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য I বা G, যেটা নাকি gm/r²। আর এটা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মানে ত্বরণের মাত্রা লিখলেই তো প্রাবল্যের মাত্রা হয়ে গেল। এটা একটা ত্বরণ। ত্বরণ আর মহাকর্ষীয় প্রাবল্য gm/r², মহাকর্ষীয় প্রাবল্য একই ধরনের রাশি হয়। একক ভরের বস্তু যে বল অনুভব করে সেটা হচ্ছে প্রাবল্য। ঠিক একক ভরের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা কিন্তু অভিকর্ষজ ত্বরণ। আবার একক ভরের বস্তু যে কোনো ভরের একটা বস্তু পৃথিবীর দিকে যে ত্বরণ নিয়ে অগ্রসর হয় সেটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। আমরা অভিকর্ষজ ত্বরণ মহাকর্ষ বল আর ওজন থেকে আমরা অভিকর্ষজ ত্বরণের ভ্যালুটা আমরা পাই gm/r²।
তাহলে অভিকর্ষীয় ত্বরণের ভ্যালু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। আবার প্রাবল্যর ক্ষেত্রে এফ বাই এমই হয়, বল বাই ভর, সেই ক্ষেত্রেও জি এম এম বাই আর স্কোয়ার বা আর স্কোয়ার ইন্টু স্মল এম। প্রাবল্যও হয় জিএম বাই আর স্কোয়ার, জিও হয় জিএম বাই আর স্কোয়ার, প্রাবল্য হয় জিএম বাই আর স্কোয়ার। তাহলে আমি এত কথা না বলে প্রাবল্যর মাত্রা নিশ্চয়ই জি এর মাত্রার সমানই হবে। জি এর মাত্রা মানে হচ্ছে ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। আর যদি তুমি এম লেখো, এম থাকে না বলে এম টু দি পাওয়ার 0। দেখো কোনটা হবে অ্যান্সার, এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -2, সি নম্বর অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট, একটি ভূসমলয় উপগ্রহ, উপগ্রহের নিরক্ষীয় তল কক্ষীয় তলের মধ্যেকার কোণ। নিরক্ষীয় তল ভূসমলয় উপগ্রহের সংজ্ঞাতেই আমাদের আছে। নিরক্ষীয় তল আর উপগ্রহের যে কক্ষীয় তল সেটা একই তলে অবস্থান করতে হয়। এই যে এটা তো নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা, পৃথিবীর চারপাশে এই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা। তাহলে এর যে তল, এটা যে তলে অবস্থান করছে আর কক্ষপথটাও একই তলেই অবস্থান করছে। তাহলে নিরক্ষীয় তল আর কক্ষীয় তল, উপগ্রহের যে কক্ষপথের যে তল আর নিরক্ষীয় তল একই তলে অবস্থান করে, মানে এদের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই দুটোর মধ্যে কোনো কোণ নেই, এই দুটো তলের মধ্যে কোণ কখন হবে? এই একটা তল আর এই একটা তল, এই যে কোণ হলো, এই তলের সাথে এই তলের একটা কোণ হলো, কিন্তু এখানে কোণ নেই, মানে 0 ডিগ্রি। এ অ্যান্সার হচ্ছে এ। এটা ভূসমলয় উপগ্রহের সংজ্ঞাতেই আছে। আচ্ছা, নেক্সট দেখো মেরু উপগ্রহ। মেরু উপগ্রহ নিরক্ষীয় তল আর কক্ষীয় তলের মধ্যে কোণ মেরু উপগ্রহের ক্ষেত্রে। নিরক্ষীয় তল তো এটা উপরে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু যে হয়, এটা নিরক্ষীয় তল, এটা নিরক্ষীয় তল। নিরক্ষীয় তল আর এই তলের মধ্যেকার কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ মেরু উপগ্রহ ঘুরছে দুই মেরুর উপর দিয়ে। তাহলে ওই উপগ্রহের যে কক্ষপথের যে তল আর নিরক্ষীয় তলের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে। এটা নিরক্ষরেখা, নিরক্ষীয় তলের সাথে ওই তলটা 90 ডিগ্রি কোণ। অ্যান্সার হচ্ছে বি। হয়ে গেল, ঠিক আছে। 48 নম্বর পর্যন্ত হলো। আজকে এখানেই শেষ করছি, না হয় ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে। বাকি কটি অঙ্ক পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। বাড়িতে ঠিকঠাক করো এগুলো, আর বন্ধুদের শেয়ার করবে যাতে তারাও এই সুবিধাটি পায়। শেষ করছি।